শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। নির্বাচন নিয়ে নানা রকম কথাবার্তা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই শুরু হয়েছিল। কবে নির্বাচন হবে, ছোট সংস্কার হলে কেমন, কখন, বড় সংস্কার হলে কখন, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। সেই আলাপ আলোচনা শেষ হয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা একরকম নিশ্চিত করেছেন এবং নির্বাচন কমিশনও রোডম্যাপ ঘোষণা করেছে। কিন্তু তারপরও রাজনৈতিক দল, পুরো দেশ নির্বাচনী ট্রেনে ওঠার কথা, নির্বাচনী সড়কে থাকার কথা পুরো দেশ, কিন্তু নানা রকম বিশৃঙ্খলা চারিদিকে এবং বিভিন্ন সহিংসতা সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে। এই যখন অবস্থা, তখন সংশয় রয়েছে, কিছুটা গুজব ডালপালা বেলছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি নির্বাচন, গুজব, গুঞ্জন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য জনাব নীলুফার চৌধুরী বনি। আমাদের স্টুডিওতে আসবার কথা রয়েছে সাইদ আবদুল্লাহ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত ইমরান, সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। কার্যক্রম নিষিদ্ধ দল ও ফেরারি আসামিরা নির্বাচন করতে পারবে না, ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ। হলফনামায় ভুল তথ্যে এমপি পদ বাতিল, জোট করলেও ভোট দলের প্রতীকেই। রোল মডেলের নির্বাচন করতে ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন, জানালেন জনপ্রশাসন সচিব। লটারি ছাড়াই ডিসি ইউএনও পদায়ন, পক্ষপাতিত্ব করলেই ব্যবস্থা। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ। হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালতের আদেশ 30 অক্টোবর পর্যন্ত বহাল। দেশে স্থিতিশীলতা ফেরাতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই, মন্তব্য আমির খসরুর। ফ্যাসিবাদের পতনের পর মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোকে অনুধাবনের আহ্বান। মহেশখালী মাতারবাড়িকে ঘিরে 30 বছর মেয়াদী নতুন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। শুধু গভীর সমুদ্র বন্দর নয়, নতুন শহরের জন্ম হবে, মন্তব্য প্রধান উপদেষ্টা। এবং কুরুচিপূর্ণ মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেন 6 মাস বহিষ্কার। ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে মুখর ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দর্শক, আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় নির্বাচন, গুজব, গুঞ্জন। যে কথা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, সাম্প্রতিক সময়ে কিছু সহিংস ঘটনা এবং নানা রকম গুজব, বিশেষ করে সেনাপ্রধান, তাকে নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ, এই মেসেজগুলো আসলে বাজারে যখন ছড়িয়ে দেওয়া হয়, তখন নির্বাচন বিলম্বিত বা নির্বাচন বাধাগ্রস্ত করার একটা আশঙ্কা তৈরি হয় কিনা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশের অনেক দিন গণতন্ত্রবিহীন একটা অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে জার্নি করতে হয়েছে। সেইখানে বাংলাদেশে গত বছর আগস্টে বাংলাদেশের মানুষরা হাঁপ ছেড়ে বেঁচেছিল। তারা একটা স্বপ্ন দেখেছিল, স্বপ্নের বাস্তবায়নের দিকে তারা ধাবিত হওয়ার জন্য অগ্রসরমান হচ্ছিল। কারণ 5 তারিখে যদি আমরা খেয়াল করি, সমস্ত বাংলাদেশ রাস্তায় নেমে গিয়েছিল। কেন নেমেছিল? হাঁটছিল। কোথায় হাঁটছিল কেউ জানে না। সবার মুখে একটা ঈদের মতো আনন্দ ছিল, খুশির জোয়ার ছিল। সেটাই দেখতে না দেখতে 5-7 দিন পরেই সেটা কিন্তু আস্তে আস্তে ম্লান হতে শুরু করলো। ম্লান হতে হতে এমন পর্যায়ে গেল যে আপনি আজকে নির্বাচন, গুজব, গুঞ্জন, আপনি নিজেই আপনার মুখ থেকে এটাই বের করলেন। তার মানে কোন জায়গায়? আপনি একা না, আপনার মতো যারা বিভিন্ন মিডিয়ার সাথে আছে, বিভিন্ন দেশের সাংবাদিকতার সাথে আছে, প্রেসে আছেন, এবং বিভিন্ন সেক্টরের মানুষগুলো এই একই কথা ছাড়া দেশব্যাপী ঘুরপাক খাচ্ছে। সেই ঘুরপাকের মধ্যে আমরা যদি ইন্টারিম গভর্নমেন্টের দিকে তাকাই, যে ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে যতটুকু সফল, তার চেয়ে ওই যে 3 দিন যে সরকার ছিল না, ওই 3 দিন তার চেয়ে বেশি সফল ছিল। আমি এ থেকে আপনি বুঝে নেন আমি কি বলতে চাচ্ছি। পাশাপাশি যদি ইন্টারিম গভর্নমেন্টই সব কাজ করে,
তাহলে সেনাবাহিনীর কাজ কি এখানে আমি জানি না। সেনা প্রধান উনি ওনার রুটিনের বাইরে তো যাওয়ার কথা না। ওনারা যে কাজ করেন ওনারা রুটিনের কাজ করেন। ওনার রুটিন বিচার বিভাগের প্রধানের কাছে কি কাজ আমরা জানি না। ওনার রুটিন আপনার রাষ্ট্রপতির কাছে কয়েকদিন পর পর কী কাজ আমরা জানি না, কারণ আমরা এরকম দেখে অভ্যস্ত না। আমরা 1-11 দেখেছি, কিন্তু এখন তো এটাকে 1-11 বলা যায় না, এইটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। তাহলে ওনার রুটিন কয়েকদিন পর পর চিফ অ্যাডভাইজারের কাছে কি আমি জানি না। তো এগুলো মানুষকে কিন্তু সন্দেহের মধ্যে ফেলে দেয়। মানুষের পাশাপাশি যারা সাংবাদিকতা করে, যারা মানুষকে খবর সরবরাহ করে, তারা নিজেরাই কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে। ঠিক তেমনই আমরা যারা রাজনীতির কর্মী আমরাও বিভ্রান্তির মধ্যে পড়ি। এরপরে আপনি দেখেন যে হঠাৎ করে এই যে চলছে নির্বাচনে একটা আমেজের মধ্যে যে কোনো মূল্যে সরকার প্রধান বলছে নির্বাহী প্রধান নির্বাচন হতেই হবে ফেব্রুয়ারির, কিন্তু বলা নাই কওয়া নাই হঠাৎ করে আপনার একটা দলের চিফকে যে বেধড়ক পেটানো দেখলাম, সেটার জন্য কিন্তু সরকার এখনও কিন্তু সরকার জবাবদিহিতা করে নাই, যেটা সরকারের জবাবদিহিতা করার কথা। যে বা যাই তাকে প্রহার করুক, নিন্দা জানানোর কথা না। এই ভাষা সরকারের না, এই ভাষা আমার থাকবে, আপনার থাকবে। এটা সরকারের ভাষা না। সরকার ব্যবস্থা নিবে, কে করলো, সরকার ক্লিয়ার বলবে কেন করলো, সেটা কিন্তু বলে নাই। তার আগেই আমরা 2-1 দিন আগেই আমরা বিভিন্ন পত্রপত্রিকার মারফতে জানতে পারলাম যে দেশে নাকি 2,500 কোটি টাকা ভেসে এসেছে এবং 2,000 কোটি টাকা পাইপলাইনে আছে। এই যে এগুলো টাকা আবার ন্যায় পথে খরচ হবে না, অন্যায় পথে খরচ হবে। সেই অন্যায় পথগুলো কেমন আমরা জানি না। হঠাৎ করে আমরা দেখছি যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্টের প্রেতাত্মারা জঙ্গি মিছিল বের করছে, একদম হঠাৎ করে মিছিল বের করছে। মিছিলের সঙ্গে আবার আপনার বোমা ককটেল অলংকারের মতো আবার এটাও আছে। তো এই জিনিসগুলো কোনোটাই কিন্তু ভালো কিছু মেসেজ দেয় না দেশকে, সরকারকে এবং জনগণকে, নির্বাচনকেও ভালো মেসেজ দেয় না। তো এই ভালো মেসেজটা যে দেয় না, সেটা ক্লিয়ার করার কথা কিন্তু সরকারের। এটা কিন্তু সরকার তো প্রতিনিয়ত এটাও বলছে, কিন্তু মব ভায়োলেন্সকে সে সরাতে পারছে না, তাকে সে স্টপ করাতে পারছে না, তার সে বিচার করতে পারছে না। ঠিক তেমনই এই যে যারা জঙ্গি, তারা ওই 2-4-5টা ধরলো, এই একটা বছর উনি কি করেছিলেন? উনি কেন আইনের আওতায় তাদেরকে আনতে পারেন নাই? উনি কেন তাদের অর্থ সম্পদগুলো, কারিগরি অর্থ সম্পদগুলোর সুষ্ঠু বিচার করতে পারেন নাই? যে এই অর্থের উৎস কি না জানাতে পারলে সেটাকে ক্রোক করা সরকারের ধর্ম, রাষ্ট্রের নিয়ম। সেই নিয়ম উনি বহির্ভূত সবগুলো কাজকে আশকারা দিয়েছেন। এই আশকারা দেওয়ার জন্য আজকে দেশব্যাপী এক ধরনের ভয়ের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে মানুষ দিনাতিপাত করছে এবং প্রতি মাসে প্রায় শত মানুষ খুন হচ্ছে। এই খুনটা সরকার কোনো শব্দ করছে না, কোনো বিচার তো দূরের কথা। এগুলোর জন্য আমরা মনে করি নির্বাচন গুজব না গুঞ্জন কোনটা, আমরা নিজেরাও এটা থেকে বের হতে পারছি। আমি একটু শুনে আসি। মেজর ইমরান আমাদের সাথে রয়েছেন। মেজর ইমরান, শুনছিলেন আজকের যে আলোচ্য বিষয় গুজব, গুঞ্জন, নির্বাচন নিয়ে নানা রকম কথাবার্তা চলছে, অনিশ্চয়তা চলছে। আসলে কেন এই অনিশ্চয়তা? সরকারের পক্ষ থেকে তো বারবারই নিশ্চিত করা হচ্ছে, দৃঢ় কণ্ঠে বলা হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে বা যথাসময়ে হবে, নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করছে, তারপরও কেন এই গুঞ্জন? ধন্যবাদ মন্ত্রীশ ভাই, এবং ধন্যবাদ আপাকে এবং যারা শ্রোতা এবং দর্শক আছে তারা দেখতেছে। তো গুঞ্জন, গুজব এগুলি স্বাভাবিক ব্যাপার। একটা অনিশ্চয়তার মধ্যে আমরা দেশে এখন চলতেছি। এই সরকারটাও অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আমরা কোনো ম্যান্ডেট ছাড়াই বলতে পারি, হয়তো জনগণের, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আসছে। আসলে তাদের তো কোনো প্রতিনিধি নাই। তাদের ধরেন একটা রাজনৈতিক সরকারের যেভাবে প্রতিটি পরতে তাদের লোক থাকে, যেমন ধরেন বিভাগীয় লেভেলে মেয়র থাকে, সিটিতে মেয়র থাকে বা টাউনে মেয়র থাকে, এমপি থাকে, উপজেলা চেয়ারম্যান একেবারে গ্রাম পর্যন্ত এই ধরনের একটা চেইন থাকে। দে হ্যাভ গট নো চেইন। এই গভর্নমেন্টের কোনো চেইন নেই। এখন এই গুজব বন্ধ করতে হলে তো আমাদের যারা রাজনৈতিক দলগুলি তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এতদিন বলেছে রোডম্যাপ চাই,
তো সরকার যখন বললো রোডম্যাপ এখন ফেব্রুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে হবে, তারপরে আর কি করবে? আর সরকারকে কি সবাই সহযোগিতা করতেছে? এখন যে বড় দলটা আছে ধরেন বিএনপির কাছ থেকে মানুষের প্রত্যাশা বেশি, সবচেয়ে বেশি প্রত্যাশা। কারণটা হলো বিএনপির নেতারা আপনি দেখেন কি বলেছে কিছুদিন আগে, যেই কথাগুলি সালাউদ্দিন সাহেব বলেছে কিছুদিন, তারপরে মির্জা আব্বাস এবং ইভেন মির্জা ফখরুল ইসলাম, সেই কথাগুলির এখন তারা বিপরীতমুখী কথাবার্তা বলতেছে এবং অনেকে কথাবার্তা বন্ধও করেছে। তো এখন এই যে দুই ধরনের কথাবার্তা, এক সময় ভারত বিরোধী, আমরা জানি যে বিএনপির জন্ম হয়েছে অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট নিয়ে, এবং এদেশে আমাদের যত মানে অনিষ্ট, আমাদের যত প্রবলেম সমস্যা, এগুলি সব ভারতের তৈরি করা বা ভারতের মদতে, ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক। হাসিনা 15 বছর ছিল বা 16 বছর ছিল, যাই থাকুক, এই 15-16 বছরে সে লক্ষ লক্ষ ভারতের দালাল তৈরি হয়েছে, দেশে এজেন্ট তৈরি হয়েছে। এখন প্রশাসনে লোকজন বসে আছে, আপনি দেখেন, আমি নাম বলতে চাচ্ছি না, আপনি আগের যারা ছিল এম্বাসিতে ছিল কূটনীতিকরা, কয়জন পরিবর্তন হয়েছে আপনি দেখেন। এরপরে বাংলাদেশে এখন আমাদের প্রধান যে অ্যাকচুয়ালি হেড অফ দি স্টেট বলেন, আমাদের যে মানে প্রাইম যেটা কি বলে চিফ অ্যাডভাইজার, উনি তো আসলে অ্যাডমিনিস্ট্রেশন চালায়নি, উনি তো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপিরিয়েন্স নাই, এবং ওনার এখানে আছে কিছু এনজিও ভিত্তিক লোকজন এবং যাদের অনেকের বয়সও খুব বেশি। তারপরে কিছু আমলা নিয়েছে, যে আমলারা আপনার স্বৈরাচার হাসিনার আমলে তারা বহাল তবিয়তে ছিল, এখনো আছে। এইরকম অবস্থায় এই যে একটা শ্যাটার্ড কন্ডিশন, সেবি কন্ডিশন, এই অবস্থায় যে আমার মনে হয় যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, দেয়ার মানে হেড অফ দেশ মানে আর কি মানে যেটাকে বলে আমাদের চিফ অ্যাডভাইজার, হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট। এখন আপনি তৌহিদ সাহেবের মতো ধরেন লোক উপদেষ্টা, আমি জাস্ট একটু বলি, উনি উপদেষ্টা, উনি কলকাতা মিশনে ছিল দীর্ঘ 6 বছর, এখন ওনাকে আপনারা পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন। এইটা তো সমস্ত দলের সাথে আলাপ আলোচনা করেই হয়েছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় নিশ্চয়ই তাদের কনসেন্ট নিয়ে হয়েছে। এরকম যারাই এখানে আসছে, লেফটেন্যান্ট জেনারেল আমাদের যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনিও কিন্তু মানে যে আসছে এটা বিএনপি, অনেকে আমি শুনেছি বিএনপি মনা, বাট অ্যাকচুয়ালি টু দি বেস্ট অফ মাই নলেজ উনি একজন সৎ এবং নিরপেক্ষ মানুষ, টু দি বেস্ট অফ মাই নলেজ, তাতে আমি পার্সোনালি ওনাকে চিনি। এখন আপনারা এইরকম লোকজন আনছেন, কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত, ওনার নিরপেক্ষতা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে অনেক সন্দেহ আছে। আরেকটা হলো, আপনি দেখেন বড় একটা প্রবলেম হয়েছে কি, সচিব সাহেবের চাকরির বয়স হলো যা একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়সও তা না, কথার কথা। এখন এরা যদি হয় তাদের বস, আপনি বলেন এই যে নাহিদ বা সচিব, আরেকটা আছে মাহফুজ, তো এই বাচ্চা তাদের ওনাদের অনেকের নাতির বয়সী, এরা ছেলে তো 80, নাতির বয়সী। এখন এদেরকে যদি রিপোর্টিং করতে হয় সচিবদের, চিফ সেক্রেটারিদের বা সিনিয়র সেক্রেটারিদের, তো দিস ইজ অবডাকশাস, দিস ইজ মানে একটা হসপস একটা অবস্থা। এখন আমি জানি না এই কোন কনসেপ্ট থেকে এখানে এদেরকে নেওয়া হয়েছিল। তারপর কিছু উপদেষ্টা নেওয়া হয়েছে যারা ফিজিক্যালি আনফিট এবং যারা আসলে ভারতকে মানে প্রভু মনে করে, এখনো তারা মনে করে ভারতকে খুশি রেখে আমাদের কাজ করতে হবে, ভারতের মানে মনোকষ্ট হয়, ভারত বিরূপ হয় আমাদের প্রতি, এরকম কিছু করা যাবে। ধরেন এই পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী আসলো, এবং উনি বোধহয় পররাষ্ট্রমন্ত্রীও প্লাস আপনার যা সাথে আসলো বাণিজ্য মন্ত্রী। এখানে আপনি দেখেন, যখন বলা হলো পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক দরকার, কারণটা হলো দেখেন জাপান আমেরিকার সম্পর্ক স্বাভাবিক হয়েছে, তা আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক আমাদের স্বার্থে, আমাদের মিলিটারি স্বার্থে, আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে কেন আমরা স্বাভাবিক করতে চাই না? চীন আমাদেরকে কাছে টেনে এত কিছু এগিয়ে আসছে, কিন্তু আমরা কিন্তু সেইভাবে রেসপন্স করতেছি না। তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি বললো তার টিম, যে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, এরকম একটা কথা বললো। অথচ দেখেন 1974-এ যখন জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে আসলো, শেখ মুজিব নিজে, বঙ্গবন্ধু নিজে তাকে ওয়েলকাম জানালো, এবং ওনার যে ডিনারের পর একটা ভাষণ ছিল, বক্তব্য ছিল, সেখানে কিন্তু উনি ওনারা ক্ষমা চেয়েছে এবং ওনার দেশের পক্ষ থেকে। তো ভুট্টো তো তখন প্রধানমন্ত্রী ভাই ওই দেশে। এখন এইরকম আরো সেকেন্ড টাইম হয়েছে, এখন আপনি আবার ডেট ইস্যুগুলো নিয়ে আসছেন। আমার কথা তো ভাই, আপনি যদি প্রশাসনে এইসব লোক রাখেন, আর আপনারা যদি মনে করেন সেনাবাহিনীর
প্রধানের সমস্যা, নো। সেনাবাহিনী প্রধান যে কোনো কারণেই যেতে পারে, কারণ সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট, যে কোনো এক্সিকিউটিভ হেড আমাদের চিফ অ্যাডভাইজার তার কাছে যেতে পারে। সেনাবাহিনী প্রধান তো একটা ক্রাইসিসের সময় স্ট্যান্ড করেছিল, সমস্ত দলকে ডেকেছিল এবং আওয়ামী লীগ বাদী ডেকেছিল, স্বৈরাচার বাদী। এখন আমরা একটা সিস্টেমের মধ্যে চলি, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে। আপনাকে এটা বুঝতে হবে, বিগত 15 বছরে বাংলাদেশ সেনাবাহিনীটা অনেকটা মাজা ভেঙে দেওয়া হয়েছে বিডিআর বিদ্রোহের, মানে বিডিআর মিউটিনির মাধ্যমে, বিডিআর এর যে ইনসিডেন্টের মাধ্যমে, যে বিডিআর কার্নেজটা যে হলো, এটাকে আমরা মিউটিনি বলি না, এটাকে আমরা বলি সেনাবাহিনীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এখন এই সমস্ত ঘটনার পরে সেনাবাহিনীর যে অবস্থা, তারপরে গোপালগঞ্জে গেল এই যে নাহিদরা, এই যে এনসিপি, ওখানে গিয়ে একটা প্রবলেম হলো। ওখানে সেনাবাহিনী এর আগে ওখানে একটা অপারেশনে গিয়েছিল, সেনাবাহিনী গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, আমাদের অফিসার স্ট্যাবড হলো, তারপরে আমাদের কিছু অফিসার মারা গেছে, সৈনিক আহত হয়েছে। এবং আপনি জানেন আমাদের সৈনিক রংপুরে কালকে না পরশু একটা সৈনিক, একজন আমাদের সোলজার, হি ওয়াজ মানে ব্লিডিং। এখন এই ধরনের যে হস্টাইল একটা অ্যাটিটিউড, এই হস্টাইল অ্যাটিটিউডের মধ্যে আপনি কিভাবে কাজ করবেন? আপনাকে কাজ করতে হলে গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ থাকতে হবে। আমি ভাই আপনার এখানে আরো আগে বলেছি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থায় তারেক সিদ্দিকী কে ছিল? ওয়াজ তারেক সিদ্দিকী। তারেক সিদ্দিক হলো শেখ রেহানার মানে দেবর, হাসিনার সামরিক উপদেষ্টা এবং রয়ের এজেন্ট, এবং এটা সবাই জানে, এটার কোনো ডকুমেন্ট দরকার নেই, তো এটা সর্বজন বিদিত। এখন সেই তারেক সিদ্দিকের লোকজন এনএসআইতে আপনার এবং ওই যে ডিজিএফআইতে যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে ঢুকেছে, লাস্টেও ঢুকেছে 24 জন না 37 জন, আমি আরো অনেকগুলি অনলাইন টকশোতে আমি বলেছি। এখন এই মানুষগুলো এদেরকে আপনারা রিমুভ করেছেন, করেন নাই? হাসিনার মামাতো ভাই জয়েন্ট ডাইরেক্টর এনএসআইতে, সে এতদিন এখানে ছিল, তাকে পোস্টিং করে দেওয়া হয়েছে সিলেটে। এখন এরকম আপনার প্রচুর লোক আগের এখন একটা রাষ্ট্র চালানোর জন্য সবচেয়ে বড় দরকার হয় আইজ অ্যান্ড ইয়ার্স অফ, মানে রাষ্ট্রের যে প্রধানের হলো গোয়েন্দা সংস্থা। এই গোয়েন্দা সংস্থায় যদি আপনার আইজ অ্যান্ড ইয়ার্স কাজ না করে, এগুলি তো কালা বধির, বা এগুলি যদি মানে কান বন্ধ করে চোখ বন্ধ করে বসে থাকে, হাউ ক্যান ইউ সার্ভ? তো এই জন্য আপনাকে আমি মনে করি আমাদের সেনাপ্রধান যেটা গিয়েছে, আমাদের অফিসারদের কিছু সমস্যা আছে আপনি জানেন আইনগত, সেটা হলো অনেক অফিসার চাকরি গিয়েছে বিগত সরকারের আমলে বিভিন্নভাবে, বিডিআর মিউটিনি, প্রতিবাদ সেনাকুঞ্জে এই হাসিনার বিরুদ্ধে, এবং অনেকে অন্যায়ভাবে তাদেরকে জঙ্গি বানানো হয়েছে, অথচ ওই অফিসার এখানে ছিলই না, হি ওয়াজ ইন ইংল্যান্ড। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে। তো ইউনিফর্ম পরে অফিসারকে তুলে নিয়ে গেছে। একেবারে স্পষ্ট আপনি বলতে চাচ্ছেন যে সেনা প্রধানের যে সাক্ষাৎ সেগুলো একেবারে স্বাভাবিক বা রুটিন প্রক্রিয়া? স্বাভাবিক, এটা স্বাভাবিক। এবং সেনা বাহিনীর যে দরবার হয়, ভাই দরবার নিয়ে এত কথা কেন? সেনাবাহিনী প্রধান তো দরবার নিবে, এটা স্বাভাবিক। একটা ইউনিটের সিও লেফটেন্যান্ট কর্নেল সে দরবার নিবে প্রতি মাসে, এটা নিয়ম। একজন কোম্পানি কমান্ডার হিসেবে আমি প্রতি মাসে আমাদের সপ্তাহে কাউন্সেলিং মোটিভেশন এগুলো করতে হয়। সেনাবাহিনীর যে ডিফারেন্ট অর্গানাইজেশন, এগুলি পুলিশের সাথে তুলনা করলে হবে না। পুলিশের সিস্টেম আমাদের সিস্টেম এক না। বিডিআর আমাদের কাছাকাছি প্যারামিলিটারি হিসাবে, সেনাবাহিনী ইজ ডিফারেন্ট। এই জন্য সেনাবাহিনীর আমাদের যে রিটায়ার্ড অফিসার, আমাদের যে রাওয়াত এবং কমিউনিটি, এখানে সেনাপ্রধান কথা বলেছে, সেইটাকে পুঁজি করে যা ইচ্ছা তাই বলা, সন্দেহের তীর ছুড়ে দেওয়া, দিস আর অল মানে আনএক্সপেক্টেড, এগুলো অপ্রত্যাশিত। আপনি যত সন্দেহ করবেন, আমি আবার আসবো আপনার কাছে একটা নিয়মমাফিক বিরতি নিয়ে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এরপর জানিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নীলোফার চৌধুরী মণি, যে আলাপটি করছিলাম, এই যে গুজব গুঞ্জন মানে নির্বাচন নিয়ে বলা হচ্ছে, সেই জায়গায় আপনি সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে বলছিলেন, মেজর ইমরান সেই বিষয়টি স্পষ্ট করেছেন যে এটি রুটিন ওয়ার্ক বা স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক দলগুলোর দায় কতটুকু এর মধ্যে? প্রপারলি রাজনৈতিক দলগুলোকে কেয়ারটেকার মানে এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বলে মনে করছেন? দেখেন, আমি আগে ওনার কথাটা এক লাইনে শেষ করি। আমার এটা কোনো কিছু মনে করে কথা বলা না। একজন জেনারেল পিপল হিসেবে আমি এর আগে দেখিনি, আমি বহু বছর রাজনীতি করি, আমি এমন ঘটনাগুলো দেখিনি, এমন ঘটনাগুলো চাউর হয়নি। এখন যেটা চাউর হতে পারে যে আগে আভ্যন্তরীণভাবে তারা করতো, যেটা বাইরে প্রকাশ হতো না, এখন প্রকাশ হচ্ছে, যেহেতু আমাদের চোখে লাগে তাই আমরা বলছি। এখানে মন্তব্য বিরুদ্ধে আবার মন্তব্য করার মতো আমি কিছু বলিনি। আর দ্বিতীয় হচ্ছে যে রাজনীতিবিদরা
বলেছিল আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি বলেছিলেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, এই সরকার ব্যর্থ হোক কোনোভাবে, এটা আমরা চাই না, যে কারণে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই। তারপরে থেমে উনি বলেছিলেন তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার নেই। এটা কেন বলেছিলেন? সরকারেরও আন্তরিকতা থাকতে হবে যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সে কাজ করবেন কিনা। আমরা এখানে সরকারকে দেখি নির্লিপ্ত, রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা কাজ করেন না। এবং সরকার যখন চরম ক্রাইসিস ফিল করে, চরম ক্রাইসিস মোমেন্টে কোনো সময় সুযোগ না দিয়ে বলে যে আগামীকালকে আপনার এই টাইমটায় দেখা করার জন্য। এবং রাজনীতিবিদরা এমন যে এই সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য একবারও প্রশ্ন করে না যে আপনি আগে না বলে হঠাৎ করে জাতির ক্রাইসিস মোমেন্টে এইভাবে ডাকেন প্রত্যেকবার। এইসব প্রশ্ন না করেই কিন্তু তারা যান এবং যে কথা বলেন সেই কথার সাথে এক বাক্যে একমত হয়ে আসেন। কোনো কিছু নিয়ে আমি ডিফার করতে আমি শুনিনি, দেখিনি। তো সেই জায়গায় সরকারের তো চাইতে হবে, সরকারের অভিজ্ঞতা নাই। যে কথাটা ইমরান সাহেব বললেন যে এই সরকার এনজিও সরকার, এটা আমরাও বলেছি অনেকবার। এই সরকারের অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা অর্জন করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে যে সহযোগিতা নেবে সেটাও তারা মনে করে না। তাদের কথা আমি একা একাই করব এবং এইখানে আমি নাম কিনবো, সব যশ কিনবো, কিন্তু সেটা হচ্ছে না। তাতে কি হচ্ছে? অঙ্কুরেই বিনাশ হচ্ছে। প্রত্যেকটা সেক্টরে এই সরকার ব্যর্থ হচ্ছে। তা এখন নির্বাচন নিয়ে যে খেলাটা চলছে, যেটা চলছে, নির্বাচন সঠিক সময়ে হবে। একটা ইন্টারিম গভর্নমেন্টের কথা আমি বাদ দিই, এর আগে আমি দেখিনি, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা অনেকবার দেখেছি। কেয়ারটেকার গভর্নমেন্ট যদি এই রাষ্ট্রীয় অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করে যদি 3 মাসে নির্বাচন দিতে পারে, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট 1.5 বছর 2 বছরের মধ্যে কেন দিতে পারবে না একটা সুষ্ঠু নির্বাচন? সেটা দিতে গেলে তো কিছু কাজ করতে হবে। এর আগের যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তাদের তো আর বিগত 17 বছর 15 বছরের একটা শাসনকে ফেলে তারপরে আসতে হয়নি। না, সেটা আসতে হয় না, কিন্তু দেশের অবস্থাও কিন্তু খুব ভালো ছিল না। যেমন ধরেন প্রথমে না বলাতেই শাহাবুদ্দিন সাহেব যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিলেন 91-এ, সেটাও কিন্তু আপনার সময় মতোই নির্বাচনটা হয়েছে। সেটাও কিন্তু 9 বছর আপনার একটা স্বৈরশাসকের বহু জঞ্জাল মিট করতে হয়েছে। তো তারপরে এত পলিটিসাইজ হয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বা প্রতিষ্ঠান মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন প্রতিষ্ঠান যতটা হয়েছে পলিটিসাইজ হয়েছে, কিন্তু ভিন্ন রকম ভাবে। এখন একরকম ভাবে হচ্ছে। এখন কি এই ছেলেরা যে সামনের দিকে ছিল যারা, তারা যে এই যুদ্ধ করে যে বুকটা চিতিয়ে দিতে পারে, এটা কি তখন ছিল না, কিন্তু এখন এটা আছে। আবার তখন যে গুণাবলীগুলো ছিল এখনকার তাদের আবার এই গুণাবলীগুলো নাই। তো এটা যুগের ভিত্তিতে অনেক কিছু চেঞ্জ হয়, এনভায়রনমেন্ট অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো সেইখানে সরকার, আমি মনে করি যে সরকারের এই মুহূর্তে উচিত, আপনি যেটা বললেন, সবগুলো দল নিয়ে বসে 1 দিন 2 দিন 3 দিন মিটিং করে কোন কাজগুলো আগে করতে হবে নির্বাচনের আগে, প্রশাসনকে কিভাবে, এই যে সরকার বলছে যে লটারি করে প্রশাসনকে বন্টন করবে, আপনার প্রশাসনের মধ্যে যদি গলত থাকে, আপনি লটারি করে ওই প্রশাসকটা কোথাও না কোথাও তো যায় পড়বে। তাহলে এই লটারির তো কোনো দাম থাকতে পারে না। যারা 15 বছরে 3টা নির্বাচন পরিচালনা করেছেন, ওই প্রশাসকই যদি আপনার লটারির ভিত্তিতে দেন, কোনো লাভ নাই। সে যেখানে যাবে, বলে না গ্রামে যে সুতিলে ঠ্যাং পইতে নিয়ে যায়, যেখানেই আপনি ঘুমান না কেন আপনার পায়ের জায়গায় থাকবে, উল্টা দিকে থাকবে। তো সেই হিসেবে আমরা বলতে চাই, সরকারের আগে ওই ফ্যাসিস্টের যে লোকগুলো, একান্তই নিজস্ব লোকগুলো, ওগুলোকে আগে সরাতে হবে। তারপরে এটা লটারির জিনিস না, এটা কমিটমেন্টের জিনিস, এটা শপথ বাক্যের জিনিস। শপথ বাক্য আর লটারি একসাথে যায় না। হ্যাঁ, একই শপথ বাক্যে যদি একই রকম 3 জন মানুষ হয় এবং একই জায়গায় যদি তাদের ইন্টারেস্ট থাকে, সেইখানে আমরা 3 জনের মধ্যে একটা যে যার নাম উঠে সে গেল, সেটা অন্য হিসাব। কিন্তু লটারির মাধ্যমে তার ভাগ্য গণনা করে দিবেন যে এই লোকটা গেলে তার কয়টা ভোট নষ্ট হবে, এই লোকটা গেলে তার কয়টা ভোট ঠিক থাকবে, এটা বোধহয় ঠিক হবে না। আমরা মনে করি আরেকটি বিষয় যেটি সরকারকে সহায়তার কথা বলা হচ্ছে, সরকার তো একটি স্থিতিশীল পরিবেশ সবসময়ই প্রত্যাশা করে বা সেই দিকেই হয়তো আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে। কিন্তু যখন দেখা যায় বিএনপির মতো বড় রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী, বিশেষ করে তৃণমূলে যে ধরনের অভিযোগের কথা শোনা যায়, সেইগুলো যখন দমন করা কেন্দ্রের থেকে যথাযথভাবে না হয়, সেটি কি সরকারকে সহায়তা করা হয় বলে মনে করেন?
দেখেন সরকার তো সহযোগিতা করছে না এখানে, সহায়তা করছে না। সরকারকে সহায়তা করার তো কোনো প্রশ্ন আসে না এখানে। বিএনপি কি পারে, যেটা হয় তৃণমূল পর্যায়ে বিএনপি পারে তাকে বহিষ্কার করতে, সর্বোচ্চ শাস্তি। বিএনপি তো তাকে পিটাতে পারে না, বিএনপি তাকে হত্যা করতে পারে না, বিএনপি তাকে আইনের আওতায় আনতে পারে না। বিএনপির যে সর্বোচ্চ আইন গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করতে পারে। আপনি দেখেছেন বহিষ্কারের মধ্যে অনেক বহিষ্কার এরকম ছিল যে আজীবনের জন্য বহিষ্কার, কোনো বহিষ্কারে ছিল বহিষ্কার, কোনো পদে ছিল স্থগিত, কোনোটা ছিল একদম প্রাথমিক সদস্য পদ থেকে সব কিছু স্থগিত বন্ধ, কোনোটা ছিল যে সে সব কিছু থেকেই বহিষ্কার। তো এইটা বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আবার বলেছেন ওইটা যে আমি এই মুহূর্তে ক্ষমতায় নাই, যদি আমি ক্ষমতায় আসি আমার মনে থাকবে আমি তাদেরকে যদি ওই টাইমেও শুনি যে কেউ অপরাধ করেছিল আমি তৎক্ষণাৎ আমি শাস্তি দিব। নট অনলি উনি সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করেছেন যে সরকার যেন এদেরকে শাস্তির আওতায় আনে, উনি কোনো প্রতিবাদ করবেন না। সরকার কিন্তু এখানে নির্লিপ্ত। সরকারের সাথে সাথে যে আর্মিরা যে আপনার ডেভিল হান্ট নামে যে হান্ট সৃষ্টি করলেন, তারাও কিন্তু এইখানে ওই লিস্ট করা ছাড়া আর কিছুই করে নাই। শুনেছি লিস্ট করেছে, তো সেটা আর কিছুই করে নাই। তো তারাও নির্লিপ্ত, তাদের কাছে কিন্তু এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারাও নির্লিপ্ত। অথচ যখন কিছু করার কথা ছিল না তখন কিন্তু তাদের হাতে মার্ডার হয়েছে। কেমন? যেমন ময়মনসিংহে যুবদলের একজন নেতা মার্ডার হয়েছে, তো তখন মার্ডার হয়েছে, তখন মাত্র সদ্য। তো সদ্যতে তো আপনি তো একটা প্রথমেই তো অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন না, আপনাকে প্যারাসিটামল দিতে হবে, দেখতে হবে, টাইম দেখতে হবে, তারপরে যদি আপনি 7 দিন 15 দিনে জ্বর না কমে, অসুখ না ভালো হয়, দেন আপনি অ্যান্টিবায়োটিকে যেতে পারেন। ওনারা অ্যান্টিবায়োটিক শুরু করে দিলেন। তারপরে যেটা হলো, এখন কিন্তু ওনারা কিছু বলেন না। ওনাদের কাছে যেটা আমরা শুনতে পেলাম যে সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন ঠিকই, কিন্তু সরকার নাকি বলেছেন যে আমরা বললে তারপরে ধরবেন। তাহলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো সেনাবাহিনীর নেওয়ার কোনো দরকার ছিল না, যদি সরকারের দিকেই চোখ দিয়ে রাখতে হয় যে উনি কখন বলবেন তখন ওনারা ধরবেন। সেটা এখন গোপালগঞ্জের কথাটা, গোপালগঞ্জে যে জিনিসটার কথা উনি বললেন, গোপালগঞ্জে এই ঘটনাটা পর্যন্ত তো নাই ঘটনা ঘটতে দিতে দেওয়া হতে পারতো, কারণ গোয়েন্দা সংস্থা কাদের লোক? তাদেরই লোক। গোয়েন্দা সংস্থার কাছে কি রিপোর্ট ছিল না যে গোপালগঞ্জবাসী কি করতে পারে আর কি পারে না? এবং এর আগেও যে ইতিহাস যা বলে, এর আগেও এই ঘটনাগুলো কিন্তু বারবার ঘটেছে। তাহলে ওনারা কিন্তু ওই এনসিপিকে আসতে দিতে বন্ধ করতে পারতেন, যে ওইখানে যাওয়ার পরিবেশ নেই, আপনারা যেতে পারেন না। সেটা না করে আসতে দিয়ে তারপরে যখন তারা জীবনটা হাতের মুঠোর মধ্যে নিয়ে থানার মধ্যে গিয়ে লুকালো, তখন তাদেরকে এই যে কুণ্ঠাসা করে, যে আমি যাই বলি না কেন, আমি অনেক তাদের সমালোচনা করতে পারি, কিন্তু যখনই একজন রাজনীতিবিদ রাজনীতি করার প্রত্যয়ে নেমেছে, তাকে একদম গলা ধাক্কা দিয়ে মুড়ির টিনের মধ্যে ঢুকায় নিয়ে আসাটা রাজনীতির জন্য শুভ কোনো লক্ষণ বলে না। আমি রাজনীতির কর্মী হিসেবে এই কথাটা বললাম যে এটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাদের কাছে তথ্য উপাত্ত ছিল, সকালবেলা আপনার ইউনোর গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, তখনও কিন্তু বলা যেত বরিশাল থেকে যারা রওনা হয়েছিল যে তোমরা এসো না বাবা, বা আপনারা এখানে, আমরা আপনাদেরকে প্রোটেকশন দিতে পারবো না এখানে, এটা গ্রামবাসীর ব্যাপার। তাহলে কিন্তু এই মানুষগুলো মারা যায় না। আমি গ্রামবাসীদের যে প্রত্যেকটা মানুষকেই যে আমি মানে তাদেরকে ধরবো, তাদেরকে বলবো যে শাস্তির আওতায় আনা হোক, অনেকে না বুঝেই গিয়েছে, তার এলাকা এফেক্টেড হচ্ছে, সে ওইভাবে গিয়েছে। ছোট বাচ্চা থেকে শুরু করে আমি অনেককেই দেখেছি আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমেই। তো এই জিনিসটা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়ানো যেত, সে এড়ানোটা কিন্তু যায় নাই। তাতে কি হয়েছে? তাতে মবকে আশকারা দেওয়া হয়েছে, উস্কে দেওয়া হয়েছে। এই মবগুলো তো আমরা উস্কানো চাই না, কারণ যে সন্তানটা চলে যায় সে এই দেশেরই সম্পদ, যেখান থেকেই যাক, আপনার ঘর থেকে যাক আর অন্যজনের ঘর থেকে যাক। আমি আসবো আবার আপনার কাছে, শুনে আসি। মেজর ইমরান, বেশ কিছু প্রসঙ্গ এসেছে, দুটি প্রসঙ্গ যদি স্পেসিফিক আপনি আলাপ করেন। একটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যখন আমরা বলছি, এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে রয়েছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, যেটি নীলুফার চৌধুরী মনি বলছিলেন যে তারপরেও তারা কি খুব সফটলি হ্যান্ডেল করছে কিনা বিষয়গুলো, বা সেই ধরনের যে প্রত্যাশিত উন্নতি, কিংবা আমরা যদি একেবারে বলি যে অতীতেও যখন সেনাবাহিনীর কথা আমরা শুনতাম বা বুঝতাম যে সেনাবাহিনী তখন যে অবস্থা তৈরি হতো আইনশৃঙ্খলা বাহিনীর, মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির, এখন কি সেই দিকে বা সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা? এক। দ্বিতীয়ত,
দল হিসেবে বিএনপি আসলে তাদের নেতাকর্মীর বিরুদ্ধে তো দলীয় ব্যবস্থা নিতে পারে, কিন্তু আইনগত ব্যবস্থা তো তাদের নেওয়ার কথা না। সেই ক্ষেত্রেও কি সরকার কিছুটা শিথিলতা দেখাচ্ছে কিনা, কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাই। অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্ভর করে শুধু সেনাবাহিনীর কর্মকাণ্ডের উপরে না, এটা নির্ভর করে রাজনৈতিক দলগুলির সহযোগিতার উপরে। প্রধানত আবার আমি বলবো বিএনপি এবং তারপরে এনসিপি। জামাত অনেকটা কোঅপারেট করে এবং জামাত আইন কানুন মানে, আমরা যতটাকে দেখেছি। কিন্তু এনসিপি হয় কি, আপনি যদি এনসিপি কাউকে কিছু বলেন তাহলে আপনাকে স্বৈরাচার বানিয়ে দিবে, স্বৈরাচারের দোষও বানিয়ে দিবে। এখন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা চাকরি করেছে 15-16 বছর একটা সরকারের অধীনে, যেটা একটা জগদ্দল পাথরের মতো ছিল, নির্মম একটা সরকার। যারা পারে না এমন কিছু নাই। আপনি গুম খুন কমিশনের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই। আমরা সেনাবাহিনীতে থেকে ক্যান্টনমেন্টে বাস করেও আমরা এত কিছু জানতাম না। আমি খোলামেলা আপনাকে বলতেছি। অথচ এটাতে কত নির্মম, কত ভয়াবহ, অনলি গড নোস এটা কেমনে করছে বা করতে পারে, এটা আমার এখনো বিশ্বাস হয় না। তো যাই হোক, এখন এনসিপির এই ছেলেরা টাকা বানানো শুরু করেছে, তাদের নামে রিপোর্ট আছে। এখন বিএনপির নেতারা টাকা বানাচ্ছে, রিপোর্ট আছে। এবং আমি জানি ব্যক্তিগতভাবে, আমি এই নীলুপা আপাকে আমি মানে নাম বলতে পারবো ব্যক্তিগতভাবে, এখানে বলতে পারবো না, যে একদম নতুন গাড়ি কিনে দিয়েছে 45 লাখ টাকা দিয়ে বিএনপির এক নেতাকে, কারণ তাকে ব্যবসা করতে হবে ওই এলাকায়। আমার এলাকায় যারা এখন বিএনপির নেতা, তারা আমাদের ওইখানে তাদেরকে সবাই জানে, এরা মাফিয়া, এদেরকে জানে ডন। এখন এরা হলো আপনার বিএনপির নেতা। আজকেও এই যে আপনি জানেন গাজীপুরে যে কাপাসিয়ায় রিয়াজুল হান্নান নামে একজন বিএনপি নেতা আছে, তার আদেশে 15টা সিএনজি গিয়ে ভর্তি লোক গিয়ে একটা ছেলেকে মেরে ফেলছে। কোন দলের কি আমি জানি না, মেরে ফেলছে। এখন এই যে এখন যদি আমরা বিএনপির লোককে যখন ধরতে যাই, আমার এলাকায় টেলিফোন আসছে আমার কাছ থেকে, যেহেতু আমি সেনাবাহিনী ছিলাম, তো আমার কাছে টেলিফোন আসছে যে ভাইয়া এইরকম ঘটনা, আমরা তো আর্মি ক্যাম্পে গেলাম, আর্মিতে আমাদের লোককেই ধরে নিয়ে গেল, মানে ওরা আবার বিএনপি করে। তা আমি এবার আর্মিকে বললাম তোমরা ওকে ধরে নিয়ে আসছো কেন? বলে স্যার ও তো এরকম মানে ওখানে জমি নিয়ে সমস্যা, সেখানে ওই আরেকজনের জমি, সে ওইখানে বাড়ি করবে। জমি হলো বিএনপির যে কর্মী, সে জমি কিন্তু রাস্তার থেকে দূরে। আর ওই ছেলেটা বিএনপি করে না, জামাতে করে না, ও নামাজি ছেলে, ও জমিটা কিন্তু রাস্তার পাশে। এখন বলছি এই জমি আমার ওই জমি তো, ওইটা মানবে না দেখে তাকে ধরে মার, তাকে ধরি। এখন থানায় মামলা নেয় না। এখন থানার পুলিশ পর্যন্ত বুঝে গেছে বিএনপি ইজ কামিং পাওয়ার, বিএনপি ইজ কামিং পাওয়ার। তা আমিও বলছি আপনার এই শোতে অনেকবার যে বিএনপি আসবে ক্ষমতায় বা সংখ্যাগরিষ্ঠ সিট পাবে, এটা আমরাও জানি, সবাই জানি। এখন আপনি বলেন ডক্টর ইউনূস যদি ফেব্রুয়ারিতে চলে যায়, আগামী ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারির আগেও যদি চলে যায়, যদি উনি অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেয়, হি মে ডু ইট। কারণ উনি তো ওনার গায়ে কাদা লাগাবে না, উনি বহুত সমালোচিত হয়েছে। এখন ওনাকে যেই লেভেলের লোকজন সমালোচনা করে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা নেই, ইভেন কলেজও তারা যোগ্যতা রাখে না। কিন্তু এখন ডক্টর ইউনূসকে যা ইচ্ছা তাই বলতেছে, যেভাবে বলা যায়। এখন এই যে আপনার অবস্থা, যেখানে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই দেশের 60-80% মানুষ মনে করে, এই জন্য রাস্তাঘাট, চাঁদা, বাজার, সব জায়গায় বিএনপির লোকজন এগুলি করতেছে ওপেন। এখন আপনি বলতেছেন আমি বের করে দিয়েছি 3000, 3500, 4000। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যদি তারেক রহমান সাহেব দেশে আসতো, সেইটার ইম্প্যাক্ট একরকম হতো। আর তারেক রহমান দূরে আছে, ওখানে বসে ওনাকে এখনো তারা জানে সে তো বিদেশে আছে, দেশে নাই। এবং অনেকে মনে করে সে আর আসবে না, অনেকে মনে করে সে আসতেও পারে। এইরকম একটা এই যে মানে টপ লেভেল যে হায়ারার্কি, যে নাম্বার 1 ম্যান, তার প্রেজেন্সটা বিশাল ম্যাটার। তারেক রহমান যদি দেশে আসে, আমার মনে হয় 50%, 60% এই সমস্ত কমে যাবে, আমি যেটা বিশ্বাস করি। এবং বিএনপির মধ্যে দুইটা পন্থী আমরা দেখতে পাই। একটা পন্থী হলো যেটা ভারতকে খুশি রেখে তারা কাজ করতে চায়, এবং ইদানিং তারা ভোল পাল্টেছে। ওই লোকগুলি, যেই লোকগুলি এতদিন ভারতের বিরুদ্ধে বলেছে, এখন আবার মানে ভারতের বিরুদ্ধে বলে নাই, এখন ভারতের বিরুদ্ধে কথা বলে। কারণ কি, হয়তো বলেছে তোমরা এখন এইভাবে দাতা বলছো, ওটা তো তোমাদেরকে তো এখন আমাদের এজেন্ট বানিয়ে ফেলছে বা এজেন্ট মনে করে, তাদের তো আস্থা নষ্ট হয়ে গেছে তোমাদের উপরে, তোমাদের তো ভোটের রাজনীতি শেষ হয়ে যাবে, সুতরাং এখন তোমরা আমাদের বিরুদ্ধে বলো, নো প্রবলেম।
মেজর ইমরান, তাহলে সেই নেতাগুলো কোথায় যাবে? যদি একদিকে বললে আপনারা বলবেন এজেন্ট, আবার যখন বিরোধিতা করবে তখন বলবেন যে ওখান থেকে প্রেসক্রিপশন অনুযায়ী। আমি তো ভাই এই ধরনের হাইপোথেটিক্যাল কথা কি আসলে বলার সুযোগ আছে? ভাই আমি বলি, প্রবলেম তো ওই নেতার। উনি একসময় এখন বলবে চুপ্পুকে সরানো যাবে না, ওনারা বলবে যে মানে অমুকে বাতিল, অমুকে নিষিদ্ধ করা যাবে না। যেমন জাতীয় পার্টির ব্যাপারে খুব জোর গলা, এবার যে বিপি নূর আরো কিছু, কিন্তু 14 দলের ব্যাপারে জোর গলা নেই। কি তরিকত ফেডারেশন একটা আছে, ওই যে কি মাইজ ভান্ডারি, ওই যে যারা মামলা করলো জামাতের নামে, ঠিক আছে? এখন এরকম তো অনেক দল আছে, তাই সেই দলগুলির নাম কেন ওইভাবে আসতেছে না, শুধু কেন জাতীয় পার্টি? এখন আমার কথা হলো, জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয় এই ভোটটা কে পাবে? এই ভোটটা পাবে হয়তো বিএনপি, কারণ মানে আওয়ামী লীগ তো মাঠে নাই। এখন এই যে অঙ্ক, এখন আপনি বলেন আজকে যদি আপনার ডক্টর ইউনূস এই যে আবার বললো যেটা, যে শক্ত অবস্থান নেয়, কাকে নিয়ে শক্ত অবস্থান দিবে? ওনার সাথে তো কেউ শক্তভাবে থাকতে হবে, কারণ এখন এনসিপি বিতর্কিত হয়ে গেছে তাদের কর্মকাণ্ডের জন্য, এই কমিশন টমিশন বিভিন্ন কারণে। তারপরে পোর্টটা দিতে চাইলো বিদেশিদেরকে, ওইটা নিয়ে বিএনপি নেতাদের আমরা, আই ওয়াজ লিসেনিং টু সাম কনভারসেশন ওয়ান অফ দ্য লিডার অফ বিএনপি, যে ওখানে এটা নিয়ে তোমরা করতে দিতে যাওয়া যাবে না, এটা ওটা, তো এটা বিদেশকে দেওয়া হচ্ছে। তাহলে অনেকে বলে এবার তাহলে ইন্ডিয়াকে দেওয়া অসুবিধা কি ছিল? আরে একটা কোম্পানিকে দিবে, মডার্নাইজেশন হবে, এটাকে একটা সফিস্টিকেটেড লেভেলে নিবে, কম্পিটিটিভ একটা রোল প্লে করবে, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বাড়বে, অনেক কিছু আছে, তাই না? তো এখন এগুলির সাথে আপনি যদি সবকিছু সন্দেহ করেন, মানে বাধা দেন, তাহলে তো হবে না। এই জন্য আমাদের উচিত হবে যে বিএনপির যেটা বড় রোল, সেটা হলো সরকার কত ডাকবে। তারেক রহমানের সাথে ইংল্যান্ডে গিয়ে মিটিং করেছে, এজন্য জামাত মাইন্ড করেছে। এখন দেখেন আবার জামাতের এখন ওদের সাথে করলে আবার বিএনপি মাইন্ড করবে। এখন উনি তো দরিমা, এখন কি করবে উনি? না ঘরকা না ঘাটকা। আরেকটা হলো আপনি দেখেন, গতানুগতিক একটা আমরা সিস্টেমের ইলেকশন হয়েছে, যেটা আমাদের প্রচলিত সিস্টেম, এখন সেইটাকে চেঞ্জ করে বলে পিএস সিস্টেম আনতে হবে। এখন আমি আসবো এই প্রসঙ্গে, একটা বিরতি নিতে হবে মেজর ইমরান, তারপরে আমরা এই প্রসঙ্গে আসবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নীলোফার চৌধুরী মণি বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন মেজর ইমরান, সেই সব প্রসঙ্গেও বলতে পারেন। আরেকটি বিষয় এখানে এসেছে যে নির্বাচন নিয়ে যখন সংশয় বা আমরা শঙ্কার কথা বলছি, এর মধ্যে একটি অন্যতম কারণ যে নির্বাচন পদ্ধতি, সেগুলো নিয়েও এখন কথাবার্তা হচ্ছে যে এই যে পিআর সিস্টেম না হলে কোনো রাজনৈতিক দল নির্বাচন করবে না, কেউ বলছে গণপরিষদ নির্বাচন, এগুলোও কি নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করে কিনা? অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না, কারণ দেখেন জামাত যখন সংস্কার নিয়ে আলোচনা হয় সবাই ছিল উপস্থিত, তখন কিন্তু প্রথম 1-2 মাস, 2.5 মাস, 3 মাস কোনো পিআর টিআর নিয়ে কোনো কথাই হয় না এই ধরনের। হঠাৎ করে যখন সংস্কার একটা জায়গায় চলে গেছে, তখন হঠাৎ করে মানে বিনা মেঘে বজ্রপাতের মতো পিআর পদ্ধতি চলে আসলো, এবং এটার সঙ্গে আবার কিছুদিন পরে চলে আসলো কি গণভোট। জুলাই সনদটা পাশ করার জন্য আগে গণভোট, একই দিনে ইলেকশনের একই দিনে গণভোট হতে হবে। কেন ইলেকশনে যারা পাশ করবে তাদের উপর কেন এই বিশ্বাসটা থাকবে না? এরপরে আবার আসলো উচ্চকক্ষে আপনার পিআর পদ্ধতি। এই জিনিসগুলো হচ্ছে যারা সরকারের সাথে লিয়াজু করে কাজ করছে, সরকারের ঘাড়ের উপর বসে কাজ করছে, ভীষণভাবে সুবিধা নিচ্ছে, বিভিন্ন সেক্টরে নিজেদের লোক বসাচ্ছে, তারা এই সরকারে যদি তারা যায়ও কখনো, তাও এত ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ অন্যের ঘাড়ে বন্দুক রেখে কাজ করতে বেশ সুবিধা। সরকার যেহেতু এখানে সরকারের কোনো দল নাই, সরকার জানতও না কিছুদিন আগ পর্যন্ত যে সে সরকারে আসবে কি না, সরকারের বিভিন্ন এনজিও ছাড়া তাদের কোনো হিসাব বুঝে না। তো সেই কারণে তারা কিন্তু অন্য অন্য জায়গায় যে লোকগুলা, তারা আপনি বিশ্ববিদ্যালয় বলেন, প্রশাসন বলেন, আপনি বিভিন্ন আমলাতান্ত্রিক জায়গাগুলো বলেন, আপনি পুলিশ বলেন, আপনি সেনাবাহিনীও বলতে পারেন, এখানেও তাদের নিজস্ব লোককে তারা চেষ্টা করেছে, দিয়েছে। তো এই জায়গাগুলোয় তারা যখন দিয়েছে, তারা তো ক্ষমতার স্বাদটা খুব ভালোভাবে ভোগ করছে। তারা জানে ইলেকশন করলে তারা সরকারি দল তো দূরের কথা বিরোধী দলে আসতে পারবে কিনা সন্দেহ, যদি সত্যিকার অর্থে অনেকেই স্বতন্ত্র নির্বাচন করে, তাহলেও আসা তাদের জন্য দুরূহ হয়ে যাবে, অনেক স্বতন্ত্রও পাশ করে যাবে। আবার অনেকেই আছে আপনার যে ধরেন জাতীয় পার্টি,
আওয়ামী লীগের সাথেও ছিল, এখনও কিন্তু তার নিষেধাজ্ঞা নিয়ে কোনো কথা নাই। আবার জাতীয় পার্টির ABCDEFGH আছে, তারাও কিন্তু এখন ভাগ হয়ে গেছে, ভাগগুলো নিষিদ্ধ হবে কিনা সেটাও জানা যায় না, তো তারাও কিন্তু আসতে পারে। তো সেই জায়গায় তাদের অনেক রকম সমস্যা, এই কারণে নির্বাচন পিছালেও, যাতে নির্বাচন পিছানো যায়, যাতে নির্বাচনটা সঠিক সময় না হয়, এই জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করছে। এবং আপনি দেখেন এখানে একটা সরকারের কিংস পার্টি নামে খ্যাত একটা পার্টি তো বলছেই সরাসরি যে এই মুহূর্তে নির্বাচন হবে না, চাই না তাও না, হবে না, হবে না বলে দাঁড়িয়ে, একদম কোনো বিস্ময়সূচক চিহ্ন না, কোনো প্রশ্নবোধক চিহ্ন না, একদম দাঁড়িয়ে। তার মানে সেই হচ্ছে এখন আইন, সেই সংবিধান, সেই সরকার, কথা বলার স্টাইল এরকম মনে হয়। তো সেই জায়গা থেকে এই যে গুজব গুঞ্জন সব কিছু নির্বাচন নিয়ে যেটা হচ্ছে, এখান থেকে প্রতিফলিত হয় যে এটা, এবং এই পিয়ার নিয়ে এখন এত বেশি সিরিয়াস তারা, যেটা ছিলই না, তাদের নলেজের মধ্যে ছিল না, সেইখানে তারা অন্যান্য অপরাপর ইসলামিক দলগুলো এই কথা বলছে, আর ইসলামিক দলগুলোকে তারা সাথে নিয়েছে, সমমনা করেছে যে ইসলামিক দলগুলো একজন আরেকজনের সঙ্গে লেগেই থাকতো, অথচ কি একটা এই জায়গাটায় পিছনে কোন শক্তি কাজ করছে, নিশ্চয়ই একটা অপশক্তি কাজ করছে, এবং সেই অপশক্তিটা একটা বিশাল শক্তি হতে পারে, সেটা জিও শক্তি হতে পারে, সেটা ইন্টারনাল শক্তি, যেটাই হোক না কেন, এই জায়গাটায় দেশে নির্বাচন না হলে অস্থিতিশীল পরিস্থিতি আরও চরম আকার ধারণ করবে, মব আরও চরম আকার বেড়ে যাবে। এই মবগুলো আকার বেড়ে গেলে আপনি দেখেন 68% নারী এই মুহূর্তে সাইবার মব বা বুলিংয়ের শিকার হচ্ছে। আপনার এইটা নিয়ে কোনো কথাই না। নির্বাচন আসলে হবে তো, এটা জনগণের প্রশ্ন, এটা নিয়ে কিন্তু সরকারের কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই। সরকারের মধ্যে যদি ওই আন্তরিকতাটা থাকে তাহলে কিন্তু নিষেধাজ্ঞা দিত যে ইলেকশন হওয়ার আগ পর্যন্ত কেউ যদি এই ধরনের কথা বলে তাই সে শাস্তির আওতায় আসবে। সরকার কিন্তু এমন কোনো কথাও বলছে না, বরং সরকার অনেক ক্ষেত্রে আপনার নিজেও বলছে যে যাই বলেন না কেন নির্বাচন হবে। এটার মধ্যে জোরটা ওরকম জোর আছে, আবার জোরের মধ্যে আবার জোর নাইও। যেমন আপনার চিফ অ্যাডভাইজার বলেছেনই বক্তব্য নিয়ে যে সংশয় প্রকাশ পায় যারা নির্বাচন পর্যন্ত সরকারকে থাকতে দিতে চায় না, তারা সব রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইবে, এই কথাটা উনি বলেছেন। তার মানে এইখানে তার দ্বিচারণ্যতা আছে এই জায়গায়। ওনার মধ্যে ওই জোরটা থাকলে তো বলতেনই উনি যে না চাইবে, এটা কোনো কথা না, নির্বাচনই হবে। তারপরে আপনার মনে করেন যে 5ই আগস্ট থেকে 25শে আগস্ট আপনি দেখেন এই নির্বাচনের পিছনে অন্য কোনো খেলা হচ্ছে কিনা। 5ই আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 27 দিন আপনার আরাকানে আর্মিতে 13টি ট্রলার সহ 81 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এই নিয়ে সরকার কিন্তু কোনো উচ্চবাচ্য করছে না, এইখানেও সরকার জিয়ত ব্যর্থ হচ্ছে। এই সরকার আন্তর্জাতিক মানের একজন সরকার, অথচ উনি কিন্তু আর্মিকে থামাতে পারছে না, এই আরাকান আর্মিকে, সেটা নিয়ে কোনো কিছুই সরকার বলতে পারছে না। সীমান্ত হত্যা সরকার বন্ধ করতে পারছে না, আগে যা ছিল তার চেয়ে এখন বেড়েছে। আগে তাও তো একটা হত্যা 4-5 দিন সরগরম থাকতো বিভিন্ন টকশোগুলো, এখন কিন্তু এটাও বলা বন্ধ হয়ে গেছে। তো এই যে দেশ অস্থিরতার যে এই যে সুযোগটা নিচ্ছে, এই অস্থিরতার সুযোগে অনেক কিছুই ঘটতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। তো এই গুঞ্জন সত্যি হোক আমরা চাই না, কিন্তু সত্যি হতে পারে আপনার কাছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ মেজর ইমরান। যে বিষয়গুলো আসছিল সেগুলো নিয়ে কথা বলবেন। আমরা যখন কথা বলছি আজকে তো বৃহস্পতিবার হয়ে গেছে দিনের হিসেবে, কিন্তু বুধবার সাউথ এশিয়ান যে হিউম্যান রাইটস ফোরাম তারা বলছে তাদের একটি পর্যবেক্ষণ, সেখানে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে উদ্বেগ বাড়ছে। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা যে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিবে শান্তিপূর্ণভাবে, সেটি নিয়ে আসলে উদ্বেগ বাড়ছে। কেন এই উদ্বেগ? ধন্যবাদ ভাই। উদ্বেগ তো বাড়ারই কথা, উদ্বেগ তো আমাদেরও আছে, সবারই আছে। কারণ আমরাও যেভাবে দেখতেছি এই মানুষ এই পিটিয়ে হত্যা করা, তারপরে এই যে চাঁদাবাজি, তারপরে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কামড়াকামড়ি, এই যে ঐক্য নাই, তারা দেশ এবং জাতির যে স্বার্থে যে এটা মানে গত যে 5ই আগস্ট স্বৈরাচারকে উৎখাত করলো, সেই যে তাদের বন্ধন সেইটা যেন টুটে গেছে, আলগা হয়ে গেছে। আমার কথা হলো, তারপরে আপনি জানেন ভারতের মিডিয়াগুলি আমাদের এগুলি বাংলাদেশে মানে বর্তমান যে ইউনিয়ন সরকার যে হেড অফ দা আমাদের যে এক্সিকিউশন
এখন ওনাকে চায় না তারা, ওনাকে চায় তাড়াতাড়ি চলে যায়, কারণ উনি তো আসলে মাথা উঁচু করে চোখে চোখ রেখে কাজ করছে। এখন আমাদের যারা তাকে সহযোগিতা করার কথা মেইন হলো রাজনৈতিক দলগুলো। এখন সেনাবাহিনীকে দোষ দেওয়া হয় কিছু হলে, যত দোষ নন্দ ঘোষ। এখন ধরেন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, এটা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ক্ষমতাটা হলো ধরা এবং গ্রেপ্তার করা। দিস ইজ দি পাওয়ার, দিস ইজ দি ম্যাজিস্ট্রেসি পাওয়ার। এখন ধরে গ্রেপ্তার করে আবার এদিকে আমরা দেখি জামিন হয়ে যাচ্ছে, আবার আমরা দেখি বিএনপির কোনো, আমি নাম বলতেছি না যেহেতু আপা আছে কষ্ট পাবে, তো সে মুভ করতেছে ওই আসামিকে ছাড়ানোর জন্য, জামিনের জন্য এই আবার দলের লোকই মুভ করতেছে, সাম ব্যারিস্টার। এখন এই ধরনের যখন কাজগুলি হয় তখন হয় কি, মানুষের মধ্যে আসলে যারা সন্ত্রাসী, যারা অন্যায় করে, যারা সন্ত্রাস করে, তারা কিন্তু ভয়টা কমে যায়। একটা প্যানিক সৃষ্টি করতে হবে। হাসিনা একটা প্যানিক সৃষ্টি করছিল এদেশে সবার মধ্যে, সেনাবাহিনী সহ সবাই খালি কখন কাকে গুম করে, কাকে খুন করে, কাকে গায়েব করে দেয় এরকম। এখন এইটা নাই, এটা তো বিশাল একটা আমাদের তার ছিল মানে মেডিসিন। এই মেডিসিন দিয়ে সে সবাইকে মোটামুটি একেবারে মানে করে রাখছিল, ভয় ভীত করে রাখছিল। আমাদের উচিত হবে কি, আমি বলি এখন লেভেল যেটা প্লেইং ফিল্ড, যেটা মাঠের, অ্যাকচুয়ালি বিএনপির সামনে কেউ দাঁড়াতে পারবে না। বিএনপি যেটা ওরা ভয় পায়, এনসিপির তো কোনো অ্যাকচুয়ালি আপনি জানেন এই শহর ভিত্তিক, বিভাগ ভিত্তিক কিছু লোকজন আছে, হার্ডলি দে ক্যান গো ফর ইলেকশন, 2, 4, 5টা সিট পেতেও পারে, নাও পেতে পারে, মানে এইরকম আমার কাছে মনে হয়। তারপর যে সমস্ত তাদের অনিয়ম, আর্থিক যে মানে তাদের যে লেনদেনের খবর আমরা পেয়েছি, তো এগুলি কারণে তারা আরো বিতর্কিত হয়ে গেছে এবং তাদের ভিত্তিটা অনেকটা দুর্বল হয়ে গেছে। তো এখন এই যে মানে তারা পিআর এর সিস্টেমটা যেটা আপা বললো, আমিও বললাম, তো এই যে একটা ইস্যু নিয়ে আসে, ইলেকশনকে পিছিয়ে দেওয়ার, আরো সময় নেওয়ার, দিজ আর অল মানে আমার মনে হয় এগুলো আলটেরিয়ার মোটিভ নিয়ে এগুলি করে তারা। তাদের উদ্দেশ্য ভালো না, ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ, শেষ করতে হবে, জাতির স্বার্থ না। আমি মনে করি দ্রুত একটা ইলেকশন দরকার ফেব্রুয়ারিতে, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনাকে খোলা এটা আমি বলতেছি, আমাদের সেনাপ্রধান যতগুলি অফিসারকে, রিটায়ার্ড অফিসারকে ডেপুটেশনে দিয়েছে, যেমন ধরেন কমিশনার, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, হিজ নাম্বার 1 অফ হিজ কোর্স এবং হার্ডকোর অনেস্ট টু দি পাই। আপনি যদি বলেন জেনারেল এমদাদুল বারি যে আছে এখন বিটিআরসিতে, হিজ নাম্বার 1, মানে অনেস্টের কোনো নাই। ব্রিগেডিয়ার আহসান আছে আমাদের দুদকে, হিজ হার্ডকোর অনেস্ট, চ্যালেঞ্জ আপনি দেখেন। মেজর জেনারেল জিয়া পল্লী বিদ্যুতে অনেস্ট টু দি পাই। তো জেনারেল ওয়াকার একটা মানে অফিসারকে, বিতর্কিত অফিসারকে কোথাও সেট করে নাই। জেনারেল ওয়াকার যদি দেশের ভালো না চাইতো, জাতির ভালো না চাইতো, এই কাজটা করতো না। জেনারেল ওয়াকার হয় কিছু শান্তিপ্রিয় মানুষ, আমি আপনাকে খোলামেলা বলি, সে নিরীহ গোবেচারা টাইপের, সে হলো ওইরকম মানে তার একটু নরম স্বভাবে, সে ঝামেলায় যেতে চায় না, অ্যাভয়েড দ্য হ্যাসেল। এখন তার অনেক অফিসার, তার সহকর্মী, তার কলিগ অনেকে জড়িয়ে গেছে, বিভিন্ন ভাবে জড়িয়ে গেছে স্বৈরাচারের কারণে, অনেক আপত্তিকর কাজ করেছে, অনেক তারা নৃশংস কাজ করেছে। এখন হি হ্যাজ গট সাম হেডেক। তারপরে আর্মির মধ্যে আপনি জানেন অনেককে সে বরখাস্ত করেছে। আর্মির সিস্টেমে অনেক পানিশমেন্ট হচ্ছে। এখন আর্মির সিস্টেমে পানিশমেন্ট হওয়ার পরে আবার এটা সিভিল কোর্টে যাবে, এগুলি সিভিল মামলা হচ্ছে। সার্ভিং অফিসার তো আর মানে বাইরে পানিশমেন্ট দিতে পারে না। অসংখ্য ধন্যবাদ মেজর ইমরান। সময়ের স্বল্পতার জন্য আর এই আলোচনা এগিয়ে নিতে পারছি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।